ক্যান্সার কি বেশিরভাগ ক্ষেত্রেই কিছু লক্ষণ বা কিছু সিমটমস দেয়, নাকি নীরবেই সেটা শরীরে বাড়তে থাকে? তার সিমটমসগুলো কিন্তু আগে থেকে দেয়। এবার আমাদের প্রবলেম যেটা হয় কি, কতদিন ধরে এরকম রেগুলার বেসিসে অ্যাসিডিটি হয়ে যাচ্ছে, অ্যান্টাসিড খেয়ে যাচ্ছেন, ফলে আমার স্টমাক ক্যান্সার হতো, মানে সেই সিমটমস। জেনারেলি তখন 2 সপ্তাহ যদি ওপর খুকখুকে কাশি, সেই কাশিটা কমছেই না, কখন একটা মানুষ বুঝবেন যে তাকে না ডাক্তার দেখানো ওই প্রয়োজন? একই সব জায়গায় আমরা বলি যে আপনি যে জিভে ঘা বা অন্য জায়গায় মাড়িতে কোথাও, আমি বলতে চাইছি যে ডেডলাইন কি? পুরুষদেরও কিন্তু স্তন ক্যান্সার হয়। এক্স্যাক্টলি, কিন্তু সেটা কি এতটাই কমন? মেল ব্রেস্ট ক্যান্সার ইজ মোর অ্যাগ্রেসিভ। ক্যান্সারের থেকে আমরা বাঁচবো কি করে? দেখুন, আইডিয়ালি যেটা হচ্ছে কি, নমস্কার, আমি বৃষ্টি আর আপনারা দেখছেন হেলথ ইম্প্যাক্ট বাংলা, বাংলার সবচেয়ে বড় হেলথ পডকাস্ট। আর আজ আমাদের আলোচনার বিষয় হচ্ছে ক্যান্সারের কিছু প্রাথমিক লক্ষণ। অনেক সময় ক্যান্সারের ক্ষেত্রে যেটা আমরা দেখি যে আমাদের শরীরে হয়তো কোনো একটা সমস্যা দীর্ঘদিন ধরে চলছে, কিন্তু আমরা সেটাকে অবহেলা করছি, আমরা গুরুত্ব দিচ্ছি না। আর গুরুত্ব দিচ্ছি না বলে সেটা পরে একটা ভয়াবহ কিছু ধারণ করছে, ভয়াবহ রূপ ধারণ করছে। একটা কথা কিন্তু মনে রাখবেন যে ক্যান্সার যদি প্রাথমিক স্টেজে ধরা পড়ে তাহলে চিকিৎসার সুযোগও অনেকটাই বেড়ে যায়। সব ক্যান্সারই যে হঠাৎ করে দেখা দেয় তা কিন্তু নয়। অনেক সময় যেটা বললাম যে দীর্ঘদিন ধরে আমাদের শরীরে বাসা বেঁধে থাকে এবং কোনো না কোনো ক্ষেত্রে সেটা জানান দিতে থাকে, কিন্তু ওই যে গুরুত্ব না দেওয়া। আজ আমরা আলোচনা করব এরকমই বেশ কিছু কমন ফ্যাক্টরস বা বলতে পারেন সিমটমস, কমন কিছু সিমটমস ক্যান্সারের। আর সেই আলোচনা করার জন্য এই মুহূর্তে এই পডকাস্টে আমার সঙ্গে রয়েছেন সার্জিক্যাল অনকোলজিস্ট অ্যান্ড রোবোটিক সার্জন ডক্টর শুভদীপ চক্রবর্তী। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের পডকাস্টে। আলোচনায় আমরা আসব, তবে তার আগে আমার দর্শক বন্ধুদের কাছে একটা আবেদন রইল, যারা এখনো পর্যন্ত এই পডকাস্টে বা আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তারা চটপট করে ফেলুন। তার কারণ প্রতিনিয়ত আমরা বিভিন্ন রকম এই শারীরিক বা মানসিক সমস্যা নিয়ে আলোচনা করি এবং বিশিষ্ট চিকিৎসকরা যেহেতু আমাদের সঙ্গে থাকেন তাই আমরা সমস্যার সমাধান করার চেষ্টা করি। চলে আসছি তাহলে আজকের টপিকে। ডক্টর চক্রবর্তী, প্রথমেই যে বিষয়টা জানতে চাইবো যে ক্যান্সার কি বেশিরভাগ ক্ষেত্রেই কিছু লক্ষণ বা কিছু সিমটমস দেয়, নাকি নীরবেই সেটা শরীরে বাড়তে থাকে? না, যেমন ক্যান্সার যেমন বডির আলাদা আলাদা অঙ্গের এফেক্ট করতে পারে, তার সিমটমসগুলো কিন্তু আগে থেকে দেয়। এবার আমাদের প্রবলেম যেটা হয় কি, সবাই সচেতন না, মানে কী সিমটমস হলে কখন যাওয়া উচিত সেটা সম্বন্ধে অনেকে সন্দিহান থাকে। মানে যদি একটা সিম্পল যদি আমি এক্সাম্পল যদি আমি দিই, ধরুন আমি স্তন ক্যান্সার বা বললাম যে অনেক সময় দেখা যায় যে স্তনে কোনো মাংসপিণ্ড দেখা ধরলো, অনেক সময় এটা হরমোনাল চেঞ্জের সময় হতে পারে, মাসিক পিরিয়ডের সময় চেঞ্জেস হচ্ছে, তারপর যদি দেখাটা পারসিস্ট করছে তাহলে আপনি ইমিডিয়েটলি আপনার ফ্যামিলি ফিজিশিয়ানকে দেখান। হ্যাঁ, আবার এটাও মনে রাখতে হবে যে 10টার মধ্যে 9টা কিন্তু ব্রেস্ট ক্যান্সার নয়। এবার আমাদের যে ক্যান্সারের মেন যেটা মূল মন্ত্র যেটা বলা হয়, আর্লি স্টেজে ধরা পড়লে ট্রিটমেন্ট সম্ভব। এবার ধরুন আমরা দেখি অনেক সময়, দেখুন আপনিও মিডিয়া প্রফেশনাল আছেন, এবং অনেক সময় দেখবেন আপনার কলিগস অনেক কমন যেটা হয়, সারাদিন ধরে কাজ করছে, খাওয়া দাওয়া খাচ্ছে না, অ্যাসিডিটি হয়, তারা র্যান্ডাম কাউন্টারে গিয়ে অ্যান্টাসিড নিয়ে যাচ্ছে। অনেক সময় দেখা যায় সেটাই কিন্তু এই যে অ্যাসিডিটি রিকারেন্ট হচ্ছে, এটাই কিন্তু স্টমাক ক্যান্সারের আর্লি সাইন হতে পারে। এটা আমরা করিনি, বা একটা এন্ডোস্কোপি করলে হয়তো আমরা ধরে নিতে পারতাম। ঠিক আছে, সিমিলারলি মুখের মধ্যে অনেক সময় দেখা যায় যে মুখে ঘা হচ্ছে, আমরা ওই মাউথ আলসার ট্রিটমেন্ট নিয়ে নিচ্ছি। এবার অনেক সময় দেখা যায় কি, অনেকের ধারণা হয় কি আমি যদি মানে তামাক বা সিগারেট বা খৈনি এগুলো না খাই যেমন ক্যান্সার হবে না মুখে। অনেক সময় তা নয়, কারণ রিজনগুলো আলাদা হয়। যেমন ধরুন যে পুয়ার ওরাল হাইজিন, বা আপনার দাঁতটা শার্প হয়ে গেল, বারবার জিভে কাটা খাচ্ছে। অনেক সময় দেখি আনইনটেনশন বাইট, আমরা খেয়াল করি না, কিন্তু দেখি জিভটা একটু অস্বস্তি হচ্ছে, তো ওই সময় ইমিডিয়েটলি দেখানো উচিত। একদম, মানে এই কোনো রকম এই ধরনের সিমটমস আমরা একদম ডিটেলে আলোচনা করব, সেটা কখনোই অবহেলা করা উচিত না। অ্যাট দ্য সেম টাইম এটাও জানতে চাইবো যে মানুষ, আপনি অবশ্য বললেন অলরেডি, আর কিছু মানে এমন কোনো সিমটমসগুলো যেগুলো খুব কমন কিন্তু মানুষ সেগুলো অবহেলা করে, তার মধ্যে কয়েকটা তো বললেন, তার মধ্যে একটা যেটা অ্যাসিডিটি হওয়া। তো সেরকমই আমি জানতে চাইবো যে মানে কতদিন ধরে এরকম রেগুলার বেসিসে অ্যাসিডিটি হয়ে যাচ্ছে, অ্যান্টাসিড খেয়ে যাচ্ছেন সেই মানুষটি, কিন্তু সেটাকে অবহেলা, মানে অতটা ভাবতেই পারছেন না যে এর ফলে আমার স্টমাক ক্যান্সার হতো, মানে সেই সিমটমস। তো সেক্ষেত্রে আপনি কি বলবেন? জেনারেলি তখন 2 সপ্তাহ
যদি ওপর সিমটমসগুলো পারসিস্ট করে বা আপনি লোকাল ট্রিটমেন্ট নিয়েছেন বা আপনার, তাহলে একটা ইভ্যালুয়েশন দরকার পড়ে 2 সপ্তাহ মিনিমাম 15 days, ঠিক আছে? এবার ধরুন অনেক সময় দেখা যায় কি আমাদের গলার ভয়েস চেঞ্জ হয়ে গেছে, অনেকে মনে করে শীতকাল হয়েছে, শরৎকাল চেঞ্জ হচ্ছে, চেঞ্জ, কিন্তু 15 দিন পরও সেটা পারসিস্ট করছে, সেটা কিন্তু অশনি সংকেত, সেটা ক্যান বি ল্যারিঞ্জিয়াল কার্সিনোমার বা থাইরয়েড ক্যান্সারের একটা সাইন হতে পারে। একদম এই জায়গাতে আমি বলছি যে ধরুন খুকখুকে কাশি, সেই কাশিটা কমছেই না, 1 মাস 1.5 মাস ধরে সেই কাশিটা চলছে, অনেক ক্ষেত্রে হয়তো সেটা সত্যি অ্যালার্জির জন্য হয়, কিন্তু এটা অন্য কিছু হতে পারে। কখন একটা মানুষ বুঝবেন যে তাকে না ডাক্তার দেখানো ওই প্রয়োজন? একই সব জায়গায় আমরা বলি যে আপনার যে ট্রিটমেন্টটা, ধরুন আপনি অ্যালার্জিগুলোতে ট্রিটমেন্ট 2 মাস ধরে ঠিক হচ্ছে না, যেটা আপনি বললেন যে অ্যালার্জি, তাতে একটা সিজনাল চেঞ্জেস হবে। এবার যেটা পারসিস্টেন্ট কফ, ধরুন 15 দিন ওপর ধরে হচ্ছে বা কফের সাথে যদি রক্ত পড়ছে কফের সাথে, যেটা হ্যাঁ, তখন আপনার একবার ইভ্যালুয়েট করা উচিত। আমাদের দেশে টিউবারকুলোসিসের মাত্রা বেশি, সেটা মানছি, কিন্তু টিউবারকুলোসিস ছাড়াও একটা লাং ক্যান্সারও ভীষণ কমন হয়ে উঠেছে এই পলিউশনের দরুন। তো সেই জন্য আমাদের এটা ইভ্যালুয়েট করা দরকার। আপনি মাউথ আলসারের কথা বললেন, মাউথ আলসার খুব কমন, সকলের মধ্যে খুব কমন হয়, জিভে ঘা বা অন্য জায়গায় মাড়িতে কোথাও। তো এবার সেক্ষেত্রে 2 থেকে 3 সপ্তাহ ধরুন রয়েছে সেটা, তারপরে মানে না কমলে আমি বলতে চাইছি যে ডেডলাইন কি? ওই তো 2 উইকসটা আমরা জেনারেলি একটা রাফলি বলি, কারণ কি হয় কি, আমরা যদি এটা হিউম্যান নেচার, আমি যদি 2 উইক বলবো, তখন এই বলে ডাক্তার 2 সপ্তাহ 1 সপ্তাহ এক্সটেন্ড করি। এবার যদি এক্সটেন্ড হয়ে যায় তখন কি, আমরা আনডায়াগনোজ থেকে যাচ্ছে, ক্যান্সার তো আর আপনার জন্য ওয়েট করবে না, এক্স্যাক্টলি ছড়াতেই থাকবে, হ্যাঁ অ্যাডভান্সমেন্ট হতে থাকবে। তো সেই জন্য ইমিডিয়েটলি সেটা আফটার 2 উইকস একটা আমরা ধরে রাখি টাইম ফ্রেম, তারপর ইভ্যালুয়েট করে নেওয়াটা বেটার। ওকে, আপনি কিছুক্ষণ আগে ব্রেস্ট ক্যান্সারের একটা সিমটমস বললেন যে কোনো গাঁট বা কিছু সেরকম, যদি অনেক ক্ষেত্রে এটাও দেখা যায় যে পিরিয়ডসের সময় স্তনে বেশ একটা চাপা ব্যথা হয়, কিন্তু তারপর সেটা আবার চলে যায়। প্লাস যে গাঁটের কথা আপনি বললেন, সেটা ব্রেস্ট ক্যান্সারের ক্ষেত্রেই হোক বা শরীরের অন্য কোনো জায়গায়, এইরকম কোনো গাঁট যদি কেউ ফিল করতে পারে, তাহলে সঙ্গে সঙ্গে চিকিৎসকের কাছে যাওয়া উচিত। মানে অল ওভার সাডেন আগে যদি ডেভেলপ করলো, অনেক সময় অনেক জনের কাছে ফ্যাট গ্লোবিউলস থাকে, লাইপোমা যেটাকে বলা হয়, বিনাইন, অনেকগুলো বডিতে থাকতে পারে। এবার যদি আপনি লক্ষ্য করছেন তার মধ্যে একটা একটু সাইজে চেঞ্জ হয়েছে, ব্যথা দিচ্ছে বা কিছু একটা স্কিন চেঞ্জেস হচ্ছে, তাহলে এটা ইভ্যালুয়েট করা দরকার। এবার স্তন ক্যান্সার যেটা বলে মাসিকে পিরিয়ডসের সাথে হরমোনাল চেঞ্জের সাথে হয়, সেই জন্য আমরা যেটা পেশেন্টদের বলি সেলফ ব্রেস্ট এক্সামিনেশন বা নিজের স্তনকে নিজে যে পরিবেশে চেক করা, সেটাকে আমরা সবসময় বলি কি আপনার যে মাসিকের লাস্ট দিনের থেকে 4-5 দিন পর, ততদিন বডির ওপর হরমোনাল যে চেঞ্জেসগুলো হয় সেই এফেক্টগুলো চলে যায়। তারপরে যদি সোয়েলিং আপনার পারসিস্ট করতে থাকে, আপনার ডাউট হয় বা ব্যথাও যদি থাকে, দেখাবেন। মানে অনেকে ধারণা করে স্তন মানে স্তন ক্যান্সারে হবে, অনেক আমি যেটা বললাম যে আপনার যে নিপলের আকৃতি চেঞ্জ হয়ে গেলো, স্কিনের চেঞ্জেস হয়ে গেলো, বা কোনো আপনি ডাইলেটেশন ভেন্স দেখতে পাচ্ছেন, স্তন ক্যান্সার বগলে ছড়ায়, মানে অ্যাক্সিলারি লিম্ফ নোড, বগলের লিম্ফ নোড গ্রন্থিগুলোতে ছড়ায়। তো সেখানেও যদি কোনো অচানক যদি আমাদের যদি ফোলার ভাব দেখা যাচ্ছে, আপনার ইভ্যালুয়েট করার প্রয়োজন। এই স্তন ক্যান্সারের ক্ষেত্রে আরেকটা প্রশ্ন আমার আছে, সেটা হচ্ছে যে ধরুন এরকম কোনো সিমটমস একজন মহিলার নেই, কিন্তু তার সত্ত্বেও তাকে কি বছর বছর একটা স্ক্রিনিং করানো উচিত? আইডিয়ালি আপনার 20 পর আপনার সেলফ ব্রেস্ট এক্সামিনেশন সবারই করা উচিত নিজের, যেটা আমরা সিম্পল সব, ওটার জন্য সব ডাক্তারের কাছে যাওয়ার দরকার নেই। এবার 40-এর পর থেকে অ্যানুয়াল একটা ম্যামোগ্রাম করা উচিত, কারণ তার পিক আপ রেট, হ্যাঁ তার আগে যদি আপনার ডাউট বা স্ক্রিনিং, যদি আপনি মাসে একবার মানে বছরে একবার যদি একটা আল্ট্রাসাউন্ড ব্রেস্ট করেন হাই রেজলিউশন, সেটাও কিন্তু সাফিসিয়েন্ট হবে। এইবার আপনি যে একটা দেবেন, আপনাকে সরি আমরা কারেক্ট করছি, এই স্তন ক্যান্সার আপনি বলছেন, কিন্তু আমি সবসময় শুধু মহিলাদের নিয়ে বলছেন, পুরুষদেরও কিন্তু স্তন ক্যান্সার হয়। এক্স্যাক্টলি, কিন্তু সেটা কি এতটাই কমন? এত কমন নয়। এবার এখানে ব্যাপার, যদি আমি পরিসংখ্যানে যদি দেখি যে আমাদের আমেরিকান যেটা গাইডলাইন্স দেখা যায় যে 1 out of 20 মহিলা উইল ডেভেলপ ব্রেস্ট ক্যান্সার ইন দ্য লাইফ টাইম। ইন্ডিয়ান পপুলেশনে 1/28, ঠিক আছে? পুরুষদের 1272 জনের মধ্যে একজনের হতে পারে, ঠিক আছে? রেয়ার, কিন্তু আমি যদি স্টেজ কম্পেয়ার করে দেখি, মেল ব্রেস্ট ক্যান্সার ইজ মোর অ্যাগ্রেসিভ। ইফ আ ফ্যামিলি মেম্বার যদি কারো পুরুষে যদি মেল ক্যান্সার হয়, তাহলে তার ফ্যামিলির আরও জেনেটিক টেস্টিং দরকার, কারণ অ্যাটলিস্ট ফ্যামিলিতে হয়ে যাচ্ছেন ওরা। তো এইগুলো সব গাইডলাইন্স আছে, তো সেই জন্য এগুলো ভাববে না। মানে রিসেন্টলি ওই গত মাসে আমি একজনকে করেছি, তারাও বিলিভই করেনি, যা হয় আমি পুরুষ, আমার কেন ব্রেস্ট ক্যান্সার হবে। যখন অপারেশন করে রিপোর্ট এলো, তার মনে হতো মোস্ট অ্যাগ্রেসিভ ফর্ম। সত্যি এটা কিন্তু ততটা জানা ছিল না একেবারেই, এটা মানে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় আমরা জানলাম।
এরপর ধরুন আরেকটা সিমটমসের কথা আমার মনে পড়ছে, সেটা হচ্ছে যে অনেক ক্ষেত্রে মলত্যাগের সময় বা প্রস্রাব দিয়ে রক্তপাত হয়। তো সেইটা কতটা মানে ভয়ের হতে পারে? ভয় আমি বলবো না, ঝুঁকিপূর্ণ হতে পারে। ঝুঁকিপূর্ণ, দেখুন ওইটা একটা মানে যেটা বলে লিডিং সিমটমস মতন। এবার যখন মলদার দিয়ে রক্ত পড়ে, ওটা হেমারয়েডসেও হতে পারে, ঠিক আছে। আবার অনেক সময় কনস্টিপেশন হচ্ছে, সেটা পাইলসের জন্য হতে পারে। তো যখনই হবে আপনি অ্যাটলিস্ট আমরা জেনারেল সার্জনের কাছে গিয়ে একবার ইভ্যালুয়েট করানোর দরকার, ঠিক আছে। তারপর যদি ডাউট হয় তখন দরকার কোলোনোস্কোপি করে ডায়াগনোস করা হয়, তো ওটা একটা আর্লি সাইন হতে পারে। সিমিলারলি ইউরিন মানে মূত্র দিয়ে যদি ইউরিন বেরোয় তাহলে সেটা কিডনির ক্যান্সার বা ইউরিনারি ব্লাডারের ক্যান্সার হতে পারে। আচ্ছা, আর্লিয়েস্ট সাইন। তো এরকম যদি কখনোই ইমিডিয়েটলি ইভ্যালুয়েট করা দরকার, সেটা কখনোই অবহেলা করা একদমই উচিত নয়। না, একেবারেই। অ্যাসিডিটির কথা আমরা শুরুতেই বললাম যে অনেকেরই এটা হয়, খুব কমন একটা সিমটম। অ্যাসিডিটি হচ্ছে, বুক জ্বালা করছে, অনেক সময় এরকম হয় যে খাবার গিলতে কষ্ট হচ্ছে, মানে এরকম নানা রকম সমস্যা, কিন্তু সেগুলোকে আমরা একেবারেই পাত্তা দিই না, মানে আমরা ভাবতেই পারি না যে এটা ক্যান্সারের কোনো মানে এর থেকে ক্যান্সার হতে পারে। কিন্তু আপনি কি বলবেন যে কতদিন পর্যন্ত এটাকে নর্মাল হিসেবে মেনে নেওয়া দেখুন যায়? অনেক সময় আমরা ড্রাই ফ্রুট খেলে বা কিছু খেলে গলায় আটকে যাবে, যেটা নর্মাল হয়, সেটা একবার দুবার হলে কোনো ব্যাপার না। কিন্তু আপনি যদি এটা লক্ষ্য করেন যে রিকারেন্ট হচ্ছে, বা যখন রিকারেন্ট আপনার রিগার্জিটেশন হচ্ছে, রাত্রেবেলা ঘুমের গলায় বুক জ্বালা করছে, ঘুম ভেঙে যাচ্ছে, বা আপনার রেগুলার ডায়েট, আমি অফিস আওয়ার্সে ট্রেন 9টা থেকে 6টা কাজ করছি, ডায়েটটা অবহেলা দিচ্ছি, আমি প্যান্ট নিয়ে নিচ্ছি, এই সিমটমসগুলো যখন আমি একটা ইভ্যালুয়েট করা দরকার। গ্যাস্ট্রাইটিস তো একটা ডিসঅর্ডার, যেটা বিনাইন মেডিকেল ট্রিটমেন্ট, কিন্তু গ্যাস্ট্রিক ক্যান্সার বা ইসোফেগের মানে খাদ্যনালী আর পেটের মধ্যিখানে জাংশন, ওর ক্যান্সারগুলো এই সিমটমসগুলো হয়। তো স্টমাক ক্যান্সারের ক্ষেত্রেও কি এটা একটা সিমটম? একদম একদম। ওকে, এবার ধরুন কারোর ত্বকের রং চেঞ্জ হচ্ছে, বা তিল আঁচিল সেগুলোরও কিছু একটা পরিবর্তন দেখা যাচ্ছে, সেক্ষেত্রে কখন স্ক্রিনিং করা উচিত বা চিকিৎসকের ইমিডিয়েটলি আপনার বডিতে অনেক সময় অনেক তিল বা যেটাকে আমরা ইংলিশে মোল বলি থাকে, সেগুলো যদি ধরুন দেখতে পাচ্ছেন সাইজ বাড়তে শুরু করেছে, বা হঠাৎ নিজে থেকে ফেটে গেছে, ক্র্যাক হয়ে যাচ্ছে, বা তার সারাউন্ডিং স্কিন হয়ে যাচ্ছে, ইনফেকশন হতে পারে, কিন্তু ইমিডিয়েটলি আপনার ডার্মাটোলজিস্ট বা আপনার জেনারেল ফিজিশিয়ানকে দেখান, দরকার পড়লে ওখানে বায়োপসি করে তারপর ট্রিটমেন্টটা স্টার্ট করতে হবে। কেন অনেক সময় দেখা যায়, আমরা দেখতে পাই, ধরুন ছোটোবেলায় হাত জ্বলে গেছিলো, লং স্ট্যান্ডিং ছিল, ঝলসে গেছে, সেখানে হঠাৎ দেখালো চেঞ্জেস দেখা যাচ্ছে, এটা মার্জনিস আলসারও হতে পারে, একটা স্কিন ক্যান্সারের আর একটা ফর্ম। তো সেই জন্য ইমিডিয়েটলি আমি যদি এই প্রসঙ্গে যদি দেখবেন, আপনি যদি ভারতবর্ষে দেখেন কাশ্মীরে ভীষণ স্কিন ক্যান্সার কমন হয়। কেন সেটা? তার একটা কারণ আছে কি, ওখানে শীতকালে কাংড়ি, যেটা ওই একটা ওই বোলের মধ্যে ওরা আগুন রেখে শলের মধ্যে নিয়ে ঘুরে, সেই স্কিনের সাথে কনস্ট্যান্ট টাচ হতে 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 স্কিন ক্যান্সার, যেটাকে কাংড়ি ক্যান্সার শর্টে বলা হয়। তার মানে খুব ঠান্ডার জায়গায় স্কিন ক্যান্সারের সম্ভাবনা বেশি হতে পারে, বিশেষ করে যারা এটা করছে। কেন এটা ঠান্ডাতে ওরা ডাইরেক্ট কন্ট্যাক্ট করছে। আমরা যদি দেখি স্কিন ক্যান্সার ভারতীয়দের একদিক দিয়ে ভালো, কি ভারতীয়দের অতটা কমন নয়। কমন হচ্ছে আপনি দেখবেন যারা এই ট্রপিক্যাল মানে এতে আছেন, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ইউএস, কারণ এদের সান এক্সপোজারটা বেশি, সেই জন্য সানস্ক্রিন প্রোটেকশনটা নিতে বলা হয়। ওকে, কিন্তু আমাদের দেশের ক্ষেত্রেও বলছি যে কি প্রোটেকশন, মানে স্কিন ক্যান্সারের থেকে কি প্রোটেকশন, যে আপনি সানস্ক্রিন ব্যবহারের কথা বললেন। একটা সানস্ক্রিন আছে, SPF ভ্যালুগুলো প্রপার হওয়া উচিত, অ্যাটলিস্ট 50 and above। হ্যাঁ, সেকেন্ড থিং হচ্ছে অ্যাভয়েড করবেন দিনের বেলায় রোদের বেশি এক্সপোজার হওয়ার জন্য, কেন স্কিন হ্যাজ টু হিল। সেই জন্য ওই গরমকালে ওইগুলোকে অ্যাভয়েড করা, বা যখন করছেন জানেন তার সানস্ক্রিনটা প্রপার অ্যাপ্লাই করে ইউজ করা, তো এইটাই প্রোটেক্টিভ। ওকে, অতিরিক্ত দুর্বলতা, হ্যাঁ, অতিরিক্ত ক্লান্তি, এটাও কি ক্যান্সারের কোনো লক্ষণ হতে পারে? মানে অনেক সময় দেখা আমরা কোনো সিমটমই হলো না, দেখা গেল কি তার বয়স, তার যে ওজন মানে ওয়েট, বেস লাইন ওজন হয়তো গত 6 মাসে দেখা গেল যে বেস লাইন থেকে 10%-এর বেশি কমে গেল, মানে সে 100 কিলো ছিল হঠাৎ 90 হয়ে গেল, সেটা কিন্তু একটা ক্যান্সার, কোনো একটা ক্যান্সারের সিমটম হতে পারে। লস অফ অ্যাপেটাইট, বা তাড়াতাড়ি পেট ভরে যাওয়া, যেটা আমরা হয় না যে আমরা আগে এতটা খেতে পারতাম, কেন খেতে পারছি না, অনেকে মনে বয়সে করলে কমিয়ে দিয়েছে, তাহলে হয়তো না, হয়তো দেখলেন স্টামাক ক্যান্সার একটা হয়, স্টমাকের ক্যাপাসিটি কমে যাওয়াটা, তা খেতে অতটা পাচ্ছে না। ইভ্যালুয়েশন ভীষণ জরুরি। মানে এগুলো থেকেই ক্লান্তি আসে। হ্যাঁ, এবার দেখুন, এবার স্বাভাবিক এবার হচ্ছে অনেক সময় ব্লাড ক্যান্সার হয়েছে, কোনো সিমটমস হচ্ছে না, কিন্তু অক্সিজেন ক্যারিং ক্যাপাসিটি কমে যাচ্ছে, সেই জন্য তাড়াতাড়ি ক্লান্ত হয়ে পড়ছে। কেন আমাদের ক্যান্সার বলে সবসময় আমরা ব্রেস্ট এগুলো ভাবছি, যে আমাদের যেমন আমাদের গ্রন্থি লিমফ্যাটিক ডিসঅর্ডার বা আমাদের হেমাটোলজিক্যাল ম্যালিগন্যান্সি হতে পারে, তো সেটাও আমরা কিন্তু ভাবি না। এটা আর একটা কারণ হচ্ছে কি, কেউ ফার্স্ট চয়েস বা ফার্স্ট অপশন কিন্তু ক্যান্সার ভাবে না।
স্বাভাবিক। এটা একদম স্বাভাবিক, এটা আমি তাদের দোষও দিই না। কিন্তু এই সিমটমসগুলো যদি হয় তখন একটা ইউ শুড বি, ইটস লাইক এ রেড ফ্ল্যাগ, যেটা আপনি নোটিস করছেন আর ইমিডিয়েটলি ইভ্যালুয়েট করাচ্ছেন। একেবারে ওজন কমার কথা আপনি বললেন, ওজন কমে যাওয়া, হিমোগ্লোবিন হঠাৎ করে খুব বেশি ড্রপ করে যাওয়া, এই দুটো সিমটম কিন্তু হ্যাঁ, কেন আমার কাছে অনেক পেশেন্ট এরকম এসছে, ধরুন হার্নিয়া সার্জারি প্ল্যান করেছিল, তারা রুটিন এক্সামিন করে, থাকে হিমোগ্লোবিন 6, তখন এটা রুল আউট করতে তখন দেখা যায় তার অ্যাকচুয়ালি রেকটামে একটা ক্যান্সার ছিল, যেটা মাইক্রোস্কোপিক ব্লিডিং হচ্ছিল, উনি জানতেন না, নোটিসও করেননি। তো সেখানে দেখা গেলো সেই পেশেন্টের কনস্টিপেশন, রেকটাল ক্যান্সার উইথ হার্নিয়া, কিন্তু উনি ট্রিটমেন্ট করতে গেছেন শুধু হার্নিয়াটাকে, ওটাই জানতেন। তো এইগুলো ভীষণ ইম্পর্টেন্ট। অনেক সময় এরকমও হয় যে শরীরে কোথাও একটা ব্যথা, মানে ক্যান্সারের সঙ্গে ব্যথা, আমি এইটাই বলার চেষ্টা করছি, যে ব্যথা নেই তার মানে এটাকে খুব একটা গুরুত্ব দিতে হবে না, বা ব্যথা আছে তাহলে এটাকে বেশি গুরুত্ব দিতে হবে, কোনটা বলবেন? ওটা নয়, ওটা অ্যাকচুয়ালি এটার জন্য আমাদের আই উইল ব্লেম আওয়ার মুভিজ। আমি যখনই মনে করি ক্যান্সার মানে সে একটা কান্নাকাটি তখনই ক্যান্সার, এরকম নয়, সব সিমটমস হয় না। আমি বলছি যেমন ধরুন থাইরয়েড ক্যান্সার, থাইরয়েড কিন্তু কোনো সিমটমসই হয় না, বেশিরভাগ সময় ইনসিডেন্টাল ফাইন্ডিং। আমি একটা এক্সাম্পল দিচ্ছি, আমারই এক ডক্টর কলিগ, উনি একটা মেডিকেল কলেজে রেডিওলজির প্রফেসর। আচ্ছা। তো উনি কী করতেন, যখনই উনি সোনোগ্রাফি করতেন, সকালবেলা সোনোগ্রাফি করার আগে নিজের থাইরয়েডটাকে বেসলাইন দেখে তারপর পেশেন্টদের দেখতেন। ও, তো এরকম করতে করতে একদিন নিজের থাইরয়েড দেখলে একটা নোড, তাহলে আমরা এফএনএসি করলাম, থাইরয়েড ক্যান্সার। ও, মানে আগে থেকে কিছুই বোঝা যায়নি না, না হেলদি, মানে আমরা যদি মনে করি যে ব্যথা হবে, এগুলো ব্যথাগুলো জেনারেলি হয় এটা অ্যাডভান্স স্টেজে। আচ্ছা, যেটা আমরা কোরিলেট করে দেখেছি যে অ্যাডভান্স স্টেজে, ধরুন ব্রেস্ট ক্যান্সার, স্কিনে ব্যথা হচ্ছে বুঝতে পারো, তখন তো অলরেডি স্কিন ইনভলভমেন্ট স্টার্ট হয়ে গেছে, তো অ্যাডভান্স ডিজিজে হয়ে যায়। ওকে, তাহলে ক্যান্সারের, মানে জানি এটা হয়তো প্রশ্নটা একটু শুনতে অদ্ভুত লাগবে, কারণ যেমন এই প্রশ্নটা সকলেরই মনে আজকাল থাকে, তেমন এটার উত্তর সত্যি জানা সম্ভব কিনা আমরা কেউ জানি না, যে ক্যান্সারের থেকে আমরা বাঁচবো কী করে। তার একটা বিষয় আমি জানতে চাই, যে তাহলে কোন বয়সের পর কোন কোন স্ক্রিনিং করা অত্যন্ত জরুরি? দেখুন, আইডিয়ালি যেটা হচ্ছে কি, প্রথম কথা বুঝতে হবে ক্যান্সার একটা সেন্টেন্স নয়, এটা একটা ওয়ার্ড। তো আমাদের এটাকে নিয়ে লড়তে হবে। আগে ছিল ক্যান্সার মানে, যদি দেখুন আগের আমাদের অ্যাডভান্সমেন্ট ছিল না, ক্যান্সার মানেই শেষ, অ্যাডভান্সমেন্ট ছিল না, পেশেন্টের অ্যাওয়ারনেস ছিল না। এখন অনেক সময় আমাদের দেখা যায় যে বলা যায় যে স্তন ক্যান্সারের নাম্বার বাড়ছে, আমার হয়তো আগেও বেশি ছিল, কিন্তু এখন অ্যাওয়ারনেসের জন্য সবাই আসছে। কারণ আমি এখন যেটা দেখতে পাচ্ছি, যে আমি যখন প্র্যাকটিস স্টার্ট করি তখন অ্যাডভান্স স্টেজের ব্রেস্ট ক্যান্সার পাওয়া যেত বেশি, এখন আমরা দেখতে পাচ্ছি একদম আর্লি স্টেজ 1 স্টেজেই চলে আসছে পেশেন্ট। এটা একটা হলো। ট্রিটমেন্ট অপশনসগুলো এখন চেঞ্জ হয়ে গেছে। আগে ধরুন একটা ব্রেস্ট ক্যান্সার বা রেকটাল ক্যান্সার ধরো লিভারে ছড়িয়ে গেলে স্টেজ 4 ট্রিটমেন্টই হতো না, এখন যেটা সেটাকে আমরা প্রপার টার্গেট করে ট্রিটমেন্টও করতে পারছি, অ্যান্ড পেশেন্ট নর্মাল লাইফে ফিরেও যাচ্ছে। তো এটা ভীষণ ইম্পর্টেন্ট। সেখান থেকে যদি আমি স্ক্রিনিংয়ের কথা বলছি, স্ক্রিনিংয়ের কথা যদি বলি, প্যাপস্মিয়ার, সার্ভাইকাল ক্যান্সারের জন্য প্যাপস্মিয়ার 21-এর 21 বছরের পর প্রতি মহিলা করা উচিত। ম্যামোগ্রামের কথা আপনি বলছেন। হ্যাঁ, এবার যেটা বলছিলেন যে 20 বছরের পর অ্যাটলিস্ট সেলফ ব্রেস্ট এক্সামিনেশন, আর বছরে একবার ইউএসজি, 40-এর পর ম্যামোগ্রাম, হ্যাঁ এগুলো করা উচিত। এবার সিম্পল আপনি গুগল ঘাঁটলেই পেয়ে যাবেন, অনেক আছে। আপনার ওরাল এক্সামিনে কিছু না, আয়নার সামনে দাঁড়িয়ে আপনার ওরাল ক্যাভিটিটা দেখা, আমরা কিন্তু দেখি না, আপনাকে আমি জিজ্ঞেস করি আপনি নিজে কতবার দেখেছেন, দেখেননি। তো এগুলো একটা সিম্পল আছে, যেগুলো আমি যদি ফলো করি তো এখানে আমরা চট করে ধরতে পারবো। না, আমাদের মাইন্ডে একটা রাখতে হবে দ্যাট দেয়ার ক্যান বি চেঞ্জেস, বাট ইফ দের ইজ চেঞ্জেস, আমরা ভয় পাওয়া না, উই হ্যাভ টু কাম ফরওয়ার্ড। অনেক সময় যেমন বললাম না, মুখে হয়তো গাম ইনফ্লামেশন হয়েছে, তার জন্য ব্যথা হচ্ছে, তো রুল আউট হয়ে গেল। একেবারেই তাই। অর্থাৎ যেটা বারবার আপনি বলছেন, যে এরকম কোনো সিমটম, যে সিমটমসগুলো নিয়ে আমরা আলোচনা করলাম, এরকম কোনো কিছু যদি কারোর শরীরে জানান দেয়, তাহলে কখনোই সেটাকে ফেলে রাখা উচিত না। এটা যেমন ঠিক, তেমন ক্যান্সার ধরা পড়লে সর্বপ্রথম কি করা উচিত? দেখুন, প্রথম কথা তো ফার্স্ট অফ অল আপনি যখন সিমটমসগুলো দেখলেন, আপনার যদি আপনার যদি অ্যাক্সেস থাকে কোনো অঙ্কোলজিস্ট বা সার্জিক্যাল অঙ্কোলজিস্টের কাছে যান, নাহলে অ্যাটলিস্ট আপনার ফ্যামিলি ফিজিশিয়ান যাকে আপনি ট্রাস্ট করেন তার কাছে যান। প্রথমেই তো অনকোলজিস্টের কাছে হয়তো কেউ যাবেন না, ওইটা তো বলেন যে ফার্স্ট কারো ডায়াগনোসিস হয় না, তো সেই জন্য আমাদের জেনারেল ফিজিশিয়ান বা আপনার ফ্যামিলির ফিজিশিয়ান যে আছে তার কাছে দেখান। তাদের ডাউট হয় তারা হয়তো সেখানে একটা বায়োপসি বা কিছু অ্যাডভাইস করবেন, নাহলে হয়তো তারা অঙ্কোলজিস্টের কাছে রেফার করবে। যদি একবার রিপোর্টে আপনার ডায়াগনোসিস হয়ে গেল, একটা জিনিস মনে রাখবেন, যতক্ষণ আপনার কাছে একটা রিপোর্ট নেই আপনি ম্যালিগন্যান্ট বা আপনার ক্যান্সার হয়েছে, আপনাকে মনে রাখতে হবে আমি ক্যান্সার ফ্রি।
তো সেই জন্য ইমিডিয়েটলি সেটা করে আমরা বায়োপসি করে তারপর আমাদের এগোতে হবে। এবার ধরুন আমরা বায়োপসি করলাম, বায়োপসি করে আমরা ধরতে পারলাম যে ওটা ক্যান্সার আছে কি না। তারপরে নেক্সট স্টেজ হচ্ছে আমরা চেক করবো কোন স্টেজে আছে, কেন স্টেজ অনুযায়ী ট্রিটমেন্ট। আর এখন উইথ দ্য এজ অফ প্রিসিশন অনকোলজি এন্ড পার্সোনালাইজ কেয়ার, এখন অনেক পার্সন টু পার্সন ভ্যারি করে ম্যানেজমেন্টগুলো, ঠিক আছে। স্টেজ ওয়াইজেরও অপশন থাকে। আমি একটা যেমন এক্সাম্পল দিচ্ছি, একজন এডুকেটেড ফ্যামিলি হলো, তাকে আমি একটা ব্রেস্ট ক্যান্সার ব্রেস্ট কনজারভেশন বলতে পারলাম, ঠিক আছে, সে ব্রেস্ট কনজার্ভ করলো, সব ট্রিটমেন্ট করলো। আবার সেই জিনিস গ্রামের মহিলা সেই জিনিস বুঝতে না পারে না, মানে অনেক সময় হয়েছে আমরা ব্রেস্ট কনজার্ভ করেছি, তারপরে রেডিয়েশন যে একটা ইন্টিগ্রাল পার্ট সেটা গায়েব করলেনি না। তো এই অ্যাওয়ারনেসগুলো ভীষণ দরকার জানা, পুরো কমপ্লিট। মানে আমার কাছে যখন কোনো পেশেন্ট আসে, আমরা যেন ক্লিয়ার কাট আমরা যেটা করি, পেশেন্ট রিলেটিভের সাথে উই সিট ডাউন অ্যান্ড পুরো ডিসকাস করি হোয়াট আর দ্য ট্রিটমেন্ট অপশন, ওনার যে কী এক্সপেকটেশন, অনেকজনের অ্যাবনর্মাল এক্সপেকটেশন থাকে, তো সেগুলোকেও আমরা জানতে দিয়ে তারপর সে কমন প্লাস আবার সে যেটা আমরা অ্যাপ্লাই করে যাচ্ছি মাল্টি এমডিটি, যেটাকে বলে মাল্টি ডিসিপ্লিনারি টিম। কেন ক্যান্সারের অনেক সময় যেটা আমাদের ফার্স্ট কোয়েশ্চেন আছে, স্যার কোনটা বেটার, এটা খুবই একটা কোয়েশ্চেন, যে সার্জারি বেটার না কেমো বেটার না রেডিয়েশন না ইমিউনোথেরাপি। এখন বুঝতে হবে ক্যান্সার থেরাপি কিন্তু মাল্টিমোডালি 3টে স্তম্ভর ওপর দাঁড়িয়ে আছে, একটা সার্জিক্যাল অঙ্কোলজি, একটা রেডিয়েশন আর একটা মেডিকেল অঙ্কোলজি, ঠিক আছে। তো এদের নিয়ে প্ল্যান করে করতে হবে আমাকে ট্রিটমেন্টটা। কিছু ক্ষেত্রে কিছু আমরা যেমন মলিকুলার ডায়াগনোসিস করে দেখি, যেখানে হয়তো অ্যাগ্রেসিভ টিউমার, সেখানে হয়তো আমরা প্রথমে কেমো দিলাম, তারপর সার্জারি করলাম। কিছু ক্ষেত্রে আমরা সার্জারি আগে করলাম তারপর দিলাম, ঠিক আছে। তো এইগুলো ব্যাপার একেবারেই। অর্থাৎ এই আলোচনা থেকে একটা বিষয় স্পষ্ট, যেটা আপনি বারবার বলছেন, সেটা হচ্ছে যে কোনো সিমটমস যেগুলো নিয়ে আমাদের ডিসকাশন হলো, সেগুলোকে কখনোই অবহেলা করা উচিত না। তার কারণ ক্যান্সার যদি আগে ধরা পড়ে, প্রাথমিক স্টেজে ধরা পড়ে, তাহলে এখন যা মেডিকেল সায়েন্সের উন্নতি হয়েছে তাতে যথেষ্ট ভালোভাবে ট্রিটমেন্ট করার অনেকটা সুযোগ বাড়ে। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের পডকাস্টে আসার জন্য। আমার মনে হয় আমাদের দর্শক বন্ধুদের আজকের এই আলোচনা থেকে একটা বিষয় বুঝতে সুবিধা হয়েছে, যে সচেতনতা, অ্যাওয়ারনেস, সেটা কতটা প্রয়োজন, এবং ক্যান্সার মানেই সব শেষ এটা ভাবার দিনও কিন্তু শেষ। তার কারণ যে কথা বললাম, যে আজকাল নানা ধরনের চিকিৎসা পদ্ধতি বেরিয়েছে এবং চিকিৎসকরা সেই স্টেজ বাই স্টেজ সেইভাবে চিকিৎসা করার যদি সুযোগ পান, তাহলে কিন্তু ক্যান্সার অনেক ক্ষেত্রেই দেখা যায় যে মানুষ জয় করছে ক্যান্সারকে। কিন্তু হ্যাঁ, সবথেকে ইম্পর্ট্যান্ট কোনটা, সেটা হচ্ছে যে একেবারে তাড়াতাড়ি চিকিৎসকের কাছে যাওয়া। কোনো সিমটমস যেগুলো নিয়ে আমরা আলোচনা করলাম, তা যদি পারসিস্ট করতে থাকে, দীর্ঘদিন ধরে চলতে থাকে, তাহলে প্লিজ অবহেলা করবেন না। শেষ করছি তাহলে আজকের আমাদের এই এপিসোড। পরবর্তী এপিসোডে আবার একটা নতুন বিষয় নিয়ে আপনাদের সামনে আসবো।